ॐ नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী শিষ্য সংবাদ দশম বল্লী। স্বামীজি, এই আত্মজ্ঞান যাদের হয় না তারাই আত্মঘাতী। বিনিহন্ত সদ গ্রহাৎ, রূপরসাদির উদ্বন্ধনে তাদের প্রাণ যায়। তোরাও তো মানুষ, দুদিনের ছাইভস্য ভোগকে উপেক্ষা করতে পারবিনি? জায়স্য মৃয়স্যের দলে যাবি? শ্রেয়কে গ্রহণ কর, প্রেয়কে পরিত্যাগ কর। এই আত্মতত্ত্ব আচণ্ডাল সবাইকে বলবি। বলতে বলতে নিজের বুদ্ধিও পরিষ্কার হয়ে যাবে। আর তত্ত্বমসি সো অহম অস্মি সর্বং খালিদং ব্রহ্ম প্রভৃতি মহামন্ত্র সর্বদা উচ্চারণ করবি এবং হৃদয়ে সিংহের মতো বল রাখবি। ভয় কি? ভয়ই মৃত্যু, ভয়ই মহাপাতক। নররূপী অর্জুনের ভয় হয়েছিল, তাই আত্মসংস্থ ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতা উপদেশ দিলেন। তবু কি তার ভয় যায়? পরে অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করে আত্মসংস্থ হলেন, তখন জ্ঞানাগ্নি দগ্ধ কর্মা হয়ে যুদ্ধ করলেন। শিষ্য: মহাশয়, আত্মজ্ঞান লাভ হইলেও কি কর্ম থাকে? স্বামীজি: জ্ঞান লাভের পর সাধারণ যাকে কর্ম বলে সেরূপ কর্ম থাকে না। তখন কর্ম জগদ্ধিতায় হয়ে দাঁড়ায়। আত্মজ্ঞানীর চলন বলন সবই জীবের কল্যাণ সাধন করে। ঠাকুরকে দেখেছি, দেহস্থয়োপি ন দেহস্থ, এই ভাব। ঐরূপ পুরুষদের কর্মের উদ্দেশ্য সম্বন্ধে কেবল এই কথামাত্র বলা যায়, লোকবত্তু লীলা কৈবল্যম। একাদশ বল্লী। স্থান বেলুড় মঠ, বর্ষ 1901। কলিকাতা জুবিলি আর্ট একাডেমির অধ্যাপক ও প্রতিষ্ঠাতা বাবু রণদা প্রসাদ দাশগুপ্ত মহাশয়কে সঙ্গে করিয়া শিষ্য আজ বেলুড় মঠে আসিয়াছে। রণদাবাবু শিল্পকলা নিপুণ, সুপণ্ডিত ও স্বামীজির গুণগ্রাহী। আলাপ পরিচয়ের পর স্বামীজি রণদাবাবুর সঙ্গে শিল্পবিজ্ঞান সম্বন্ধে নানা প্রসঙ্গ করিতে লাগিলেন। রণদাবাবুকে উৎসাহিত করিবার জন্য জুবিলি আর্ট একাডেমিতে একদিন যাইতেও ইচ্ছা প্রকাশ করিলেন, কিন্তু নানা অসুবিধায় স্বামীজির তথায় যাওয়া ঘটিয়া ওঠে নাই। স্বামীজি রণদাবাবুকে বলিতে লাগিলেন, পৃথিবীর প্রায় সকল সভ্য দেশের শিল্প সৌন্দর্য দেখে এলুম, কিন্তু বৌদ্ধ ধর্মের প্রাদুর্ভাবকালে এদেশের শিল্পকলার যেমন বিকাশ দেখা যায় তেমনি আর কোথাও দেখলুম না। মোগল বাদশাহের সময়ও ওই বিদ্যার বিশেষ প্রকাশ হয়েছিল। সেই বিদ্যার কীর্তিস্তম্ভরূপে আজও তাজমহল, জুম্মা মসজিদ প্রভৃতি ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে রয়েছে। মানুষ নিজে যে জিনিসটি তৈরি করে তাতে কোনো একটা আইডিয়া এক্সপ্রেস করার নামই আর্ট। যাতে আইডিয়ার এক্সপ্রেশন নেই, রং বেরঙের চাকচিক্য পরিপাটি থাকলেও তাকে প্রকৃত আর্ট বলা যায় না। ঘটি, বাটি, পেয়ালা প্রভৃতি নিত্য ব্যবহার্য জিনিসপত্রগুলিও ওইরূপে বিশেষ কোনো ভাব প্রকাশ করে তৈরি হওয়া উচিত। প্যারিস প্রদর্শনীতে পাথরের খোদাই এক অদ্ভুত মূর্তি দেখেছিলাম। মূর্তিটির পরিচায়ক এই কয়টি কথা নিচে লেখা: আর্ট আনভেইলিং নেচার, অর্থাৎ শিল্প কেমন করে প্রকৃতির নিবিড় অবগুণ্ঠন সহস্তে মোচন করে ভেতরের রূপ সৌন্দর্য দেখে। মূর্তিটি এমনভাবে তৈরি করেছে যেন প্রকৃতি দেবীর রূপচ্ছবি এখনও স্পষ্ট বেরোয়নি। যতটুকু বেরিয়েছে ততটুকু সৌন্দর্য দেখেই শিল্পী যেন মুগ্ধ হয়ে গিয়েছে। যে ভাস্কর এই ভাবটি প্রকাশ করতে চেষ্টা করেছেন তার প্রশংসা না করে থাকা যায় না।
ওই রকমের অরিজিনাল মৌলিক কিছু করতে চেষ্টা করবেন। রণদাবাবু, আমারও ইচ্ছা আছে সময় মতো অরিজিনাল মডেলিং, নতুন ভাবের মূর্তি সব গড়তে, কিন্তু এদেশে উৎসাহ পাই না, অর্থাভাব, তার উপর আমাদের দেশে গুণগ্রাহী লোকের অভাব। স্বামীজি, আপনি যদি প্রাণ দিয়ে যথার্থ একটি খাঁটি জিনিস তৈরি করতে পারেন, যদি আর্টে একটি ভাবও যথাযথ এক্সপ্রেস করতে পারেন, কালে নিশ্চয় তার অ্যাপ্রিসিয়েশন হবে। খাঁটি জিনিসের কখনো জগতে অনাদর হয়নি। এরূপও শোনা যায় একজন আর্টিস্ট মরবার 1000 বছর পর হয়তো তার অ্যাপ্রিসিয়েশন, কার্যের আদর হলো। রণদাবাবু, তা ঠিক, কিন্তু আমরা যেরূপ অপদার্থ হয়ে পড়েছি তাতে ঘরের খেয়ে বনের মোস্তারাতে সাহসে কুলোয় না। এই 5 বৎসরের চেষ্টায় আমি যা হোক কিছু কৃতকার্য হয়েছি। আশীর্বাদ করুন যেন উদ্যম বিফল না হয়। স্বামীজি, যদি ঠিক ঠিক কাজে লেগে যান তবে নিশ্চয় সাকসেসফুল, সফল কাম হবেন। যে যে বিষয়ে মন প্রাণ ঢেলে খাটে তাতে তার সাকসেস, সফলতা তো হয়ই। তারপর চাই কি ওই কাজের তন্ময়তা থেকে ব্রহ্মবিদ্যা পর্যন্ত লাভ হয়। যে কোনো বিষয়ে প্রাণ দিয়ে খাটলে ভগবান তার সহায় হন। রণদাবাবু, ওদেশ ও এদেশের শিল্পের ভেতর তফাৎ কি দেখলেন? স্বামীজি, প্রায় সবই সমান। অরিজিনালিটি, নূতনত্ব প্রায়ই দেখতে পাওয়া যায় না। ওই সব দেশে ফটোযন্ত্রের সাহায্যে নানা চিত্র তুলে ছবি আঁকছে, কিন্তু যন্ত্রের সাহায্য নিলেই অরিজিনালিটি, নতুন নতুন ভাব প্রকাশের ক্ষমতা লোপ হয়ে যায়। নিজে আইডিয়ার এক্সপ্রেশন দিতে, মনোগত ভাব প্রকাশ করতে পারা যায় না। আগেকার ভাস্করগণ আপনাদের মাথা থেকে নতুন নতুন ভাব বের করতে বা সেইগুলি ছবিতে বিকাশ করতে চেষ্টা করতেন। এখন ফটোর অনুরূপ ছবি হওয়ায় মাথা খেলাবার শক্তি ও চেষ্টার লোপ হয়ে যাচ্ছে। তবে এক একটা জাতের এক একটা ক্যারেক্টারিস্টিক আছে, আচারে ব্যবহারে, আহারে বিহারে, চিত্রে ভাস্কর্যে সেই বিশেষ ভাবের বিকাশ দেখতে পাওয়া যায়। এই ধরুন, ওদেশের গান বাজনা, নাচের এক্সপ্রেশনগুলি সবই পয়েন্টেড, নাচছে যেন হাত পা ছুটছে। বাজনাগুলির আওয়াজে কানে যেন সঙ্গীনের খোঁচা দিচ্ছে। গানেরও ওইরূপ। এদেশের নাচ আবার যেন হেলে দুলে তরঙ্গের ন্যায় গড়িয়ে পড়ছে। গানের গমক মূর্ছনাতেও ওইরূপ রাউন্ডেড মুভমেন্ট, চক্রাকারের অনুবর্তন দেখা যায়। বাজনাতেও তাই। অতএব আর্ট সম্বন্ধে বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন রূপ বিকাশ হয়। যে জাতটা বড় মেটেরিয়ালিস্টিক তারা নেচারটাকেই আইডিয়াল বলে ধরে এবং তদনুরূপ ভাবের এক্সপ্রেশনই শিল্পে দিতে চেষ্টা করে। যে জাতটা আবার প্রকৃতির অতীত একটা ভাব প্রাপ্তিকেই আইডিয়াল বলে ধরে, সেটা ওইভাবেই নেচারের শক্তি সহায়ে শিল্পে এক্সপ্রেস করতে চেষ্টা করে। প্রথম শ্রেণীর জাতদের নেচারই হচ্ছে প্রাইমারি বেসিস অফ আর্ট, আর দ্বিতীয় শ্রেণীর জাতগুলোর আইডিয়ালিটি হচ্ছে শিল্প বিকাশের মূল কারণ। ওই রূপে দুই বিভিন্ন উদ্দেশ্য ধরে শিল্পচর্চায় অগ্রসর হলেও ফল উভয় শ্রেণীর প্রায় একই দাঁড়িয়েছে। উভয়ই আপন আপনভাবে শিল্পোন্নতি করছে। ওসব দেশের এক একটা ছবি দেখে আপনার সত্যকার প্রাকৃতিক দৃশ্য বলে ভ্রম হবে। এদেশের সম্বন্ধেও তেমনি। পুরাকালে স্থাপত্যবিদ্যার যখন খুব বিকাশ হয়েছিল, তখনকার এক একটি মূর্তি দেখলে আপনাকে এই জড় প্রাকৃতিক রাজ্যে ভুলিয়ে একটা নতুন ভাবরাজ্যে নিয়ে ফেলবে। ওদেশে এখন যেমন আগেকার মতো ছবি হয় না, এদেশেও তেমনি নূতন নূতন ভাব বিকাশকল্পে ভাস্করগণের আর চেষ্টা দেখা যায় না। এই দেখুন না, আপনাদের আর্ট স্কুলের ছবিগুলিতে যেন কোনো এক্সপ্রেশন নেই।
আপনারা হিন্দুদের নিত্যধ্যেয় মূর্তিগুলিতে প্রাচীন ভাবের উদ্দীপক এক্সপ্রেশন দিয়ে আঁকবার চেষ্টা করলে ভালো হয়। রণদাবাবু, আপনার কথায় হৃদয়ে মহা উৎসাহ হয়। চেষ্টা করে দেখব, আপনার কথা মতো কার্য করতে চেষ্টা করব। স্বামীজি আবার বলিতে লাগিলেন, এই মনে করুন মা কালীর ছবি, এতে যুগপৎ ক্ষেমঙ্করী ও ভয়ঙ্করী মূর্তির সমাবেশ। ওই ছবির কোনোখানিতে কিন্তু ওই উভয় ভাবের ঠিক ঠিক এক্সপ্রেশন দেখা যায় না। তা দূরে যাক, ওই উভয় ভাবের একটাও চিত্রে ঠিক ঠিক বিকাশ করতে কারুর চেষ্টা নেই। আমি মা কালীর ভীমা মূর্তির কিছু আইডিয়া কালী দ্য মাদার নামক আমার ইংরেজি কবিতাটায় লিপিবদ্ধ করতে চেষ্টা করেছি। আপনি ওই ভাবটা একখানা ছবিতে এক্সপ্রেস করতে পারেন কি? রণদাবাবু, কি ভাব? স্বামীজি শিষ্যের পানে তাকাইয়া তাহার ওই কবিতাটির উপর হইতে আনিতে বলিলেন। শিষ্য লইয়া আসিলে স্বামীজি উহা রণদাবাবুকে পড়িয়া শুনাইতে লাগিলেন। স্বামীজির ওই কবিতাটি পাঠের সময় শিষ্যের মনে হইতে লাগিল যেন মহাপ্রলয়ের সংহার মূর্তি তাহার কল্পনা সমক্ষে নৃত্য করিতেছে। রণদাবাবুও কবিতাটি শুনিয়া কিছুক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। কিছুক্ষণ বাদে রণদাবাবু যেন কল্পনা নয়নে ওই চিত্রটি দেখিতে পাইয়া বাপ বলিয়া ভীতচকিত নয়নে স্বামীজির মুখপানে তাকাইলেন। স্বামীজি, কেমন, এই আইডিয়া চিত্রে বিকাশ করতে পারবেন তো? রণদাবাবু, আজ্ঞে চেষ্টা করব, কিন্তু ওই ভাবের কল্পনা করতেই যেন মাথা ঘুরে যাচ্ছে। স্বামীজি, ছবিখানি এঁকে আমাকে দেখাবেন, তারপর আমি উহা সর্বাঙ্গ সম্পন্ন করতে যা যা দরকার তা আপনাকে বলে দেব। অতপর স্বামীজি রামকৃষ্ণ মিশনের সিলমোহরের জন্য কমলদল বিকশিত হ্রদ মধ্যে হংসরাজিত সর্পবেষ্টিত যে ক্ষুদ্র ছবিটি করিয়াছিলেন তাহা আনাইয়া রণদাবাবুকে দেখাইয়া তৎসম্বন্ধে নিজ মতামত প্রকাশ করিতে বলিলেন। রণদাবাবু প্রথমে উহার মর্ম পরিগ্রহণে অসমর্থ হইয়া স্বামীজিকেই উহার অর্থ জিজ্ঞাসা করিলেন। স্বামীজি বুঝাইয়া দিলেন, চিত্রস্থ তরঙ্গায়িত সলিল রাশি কর্মের, কমলগুলি ভক্তির এবং উদীয়মান সূর্যটি জ্ঞানের প্রকাশক, চিত্রগত সর্প পরিবেষ্টনটি যোগ এবং জাগ্রত কুণ্ডলিনী শক্তির পরিচায়ক, আর চিত্রমধ্যস্থ হংস প্রতিকৃতিটির অর্থ পরমাত্মা। অতএব কর্ম, ভক্তি ও জ্ঞান যোগের সহিত সম্মিলিত হইলেই পরমাত্মার সন্দর্শন লাভ হয়। চিত্রের ইহাই অর্থ। রণদাবাবু চিত্রটির ঐরূপ অর্থ শুনিয়া নির্বাক হইয়া রহিলেন। কিছুক্ষণ পরে বলিলেন, আপনার নিকটে কিছুকাল শিল্পকলাবিদ্যা শিখিতে পারিলে আমার বাস্তবিক উন্নতি হইতে পারিত। অতপর স্বামীজি ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণ মন্দির যেভাবে নির্মাণ করিতে তাহার ইচ্ছা তাহারই একখানি চিত্র আনাইলেন। চিত্রখানি স্বামী বিজ্ঞানানন্দ স্বামীজির পরামর্শ মতো অঙ্কিত করিয়াছিলেন। চিত্রখানি রণদাবাবুকে দেখাইতে দেখাইতে বলিতে লাগিলেন, এই ভাবী মঠ মন্দিরটির নির্মাণে প্রাচ্য ও পাশ্চাত্য যাবতীয় শিল্পকলার একত্র সমাবেশ করবার আমার ইচ্ছা আছে। আমি পৃথিবী ঘুরে গৃহশিল্প সম্বন্ধে যত সব আইডিয়া নিয়ে এসেছি তার সবগুলি এই মন্দির নির্মাণে বিকাশ করবার চেষ্টা করব। বহু সংখ্যক জড়িত স্তম্ভের উপর একটি প্রকাণ্ড নাট মন্দির তৈরি হবে। উহার দেওয়ালে শত সহস্র প্রফুল্ল কমল ফুটে থাকবে। হাজার লোক যাতে একত্রে বসে ধ্যান জপ করতে পারে নাট মন্দিরটি এমন বড় করে নির্মাণ করতে হবে। আর শ্রীরামকৃষ্ণ মন্দির ও নাট মন্দিরটি এমনভাবে একত্র গড়ে তুলতে হবে যে দূর থেকে দেখলে ঠিক ওঁকার বলে ধারণা হবে।
মন্দির মধ্যে একটি রাজহংসের উপর ঠাকুরের মূর্তি থাকবে। দোরে দুদিকে দুটি ছবি এইভাবে থাকবে, একটি সিংহ ও একটি মেষ বন্ধুভাবে উভয়ের গা চাটছে। অর্থাৎ মহাশক্তি ও মহানম্রতা যেন প্রেমে একত্র সম্মিলিত হয়েছে। মনে এইসব আইডিয়া রয়েছে। এখন জীবনে কুলোয় তো কার্যে পরিণত করে যাব, নতুবা ভাবি জেনারেশন ওইগুলি ক্রমে কার্যে পরিণত করতে পারে তো করবে। আমার মনে হয় ঠাকুর এসেছিলেন দেশের সকল প্রকার বিদ্যা ও ভাবের ভিতরেই প্রাণ সঞ্চার করতে। সেজন্য ধর্ম, কর্ম, বিদ্যা, জ্ঞান, ভক্তি সমস্তই যাতে এই মঠ কেন্দ্র থেকে জগতে ছড়িয়ে পড়ে, এমনভাবে ঠাকুরের এই মঠটি গড়ে তুলতে হবে। এ বিষয়ে আপনারা আমার সহায় হন। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া यो ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।